আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমত এক ধরনের ফর্মালিটিস বলতে হয়। শরীফকে ধন্যবাদ, এবং যারা এখানে বসেছে কিছু কথা শোনার জন্যে, বিরক্ত হওয়ার জন্যে, বোর্ড হওয়ার জন্যে, তাদেরকেও এক ধরনের অ্যাডভান্স ধন্যবাদ। আমার পাশে প্রেমা বসেছিল, ও বললে আপনাকে এক্সাইটিং কিছু বলতে হবে, মানে এনার্জি দিতে হবে। তো আমি কি এনার্জি দেবো জানি না। শরীফকে জিজ্ঞেস করছিলাম যে আমাকে কেন, এখন তো সব তরুণদের সময়, তরুণদের যুগ, তরুণরা কথা বলবে, তরুণীরা শুনবে। তো আমরা এই মান্ধাতা আমলের ফসিল, আমরা সব। তো আমাদেরকে কেন এই অনুষ্ঠানে? প্রথমত এসে যা দেখলাম, এই যে মার্কেটিংয়ের এটিএল, বিটিএল, সিটিএল, আমার জীবন শুরু হয়েছিল মার্কেটিং। সবারই জীবন কিন্তু মার্কেটিং। যে যেখানে যাই করি না কেন, এক ধরনের নিজেকে বিক্রি করা, এক ধরনের সেলসম্যানশিপ। কিন্তু মার্কেটিংকে এমনভাবে বোঝানোর, ধরে ধরে, হাত ধরে ধরে, আমাদের সময়ে সে সময় ছিল না। আজকে যুগ বদলেছে, টেকনোলজি বদলেছে, মানুষ বদলেছে। দু চারজন ছাড়া সবাই হাঁটুর বয়সী, হাঁটুর চেয়েও নিচে হবে। সুতরাং তুমি করে বলতে মজা লাগবে। টেকনোলজির এই যুগে এই যে হাত ধরে তোলা, এই হাত ধরে তোলা আমাদের সময় ছিল না। আমরা জীবনকে একটা অগস্ত্য যাত্রার মতো শুরু করেছি, অনন্তহীন পথে ছুটে চলা। লাইফ ইজ এ ট্রিপ, কিন্তু ওই ট্রিপের কোনো ম্যাপ নেই, ওই ডেস্টিনেশনের কোনো ম্যাপ নেই। এই ম্যাপকে নিজেকে তৈরি করে নিতে হয়। আমাদের যার যতটুকু টাকা আছে বা যার যতটুকু টাকা নেই, আমরা কিন্তু জানি ওটি একটি অঙ্কে হিসেব করা যায়। কিন্তু তার কতটুকু সময় আছে, জীবনের কোন পথ পর্যন্ত পেরোনোর জন্যে আমাকে বিধাতা লিখে রেখেছেন, সেটি কিন্তু আমি জানি না। সুতরাং সময়ের হিসেব আমি জানি না। আজকে আমরা যে জায়গায় এসেছি বয়সের, আজকে আমরা আমাদের নিচে তোমাদের পর্যন্ত যে জায়গাটি দেখতে পারি, সেই জায়গাটিতে আমাদের এক ধরনের বোধ এসছে। এবং এটাই সত্যি যে হ্যাঁ, টাকার পেছনে আমরা ছুটি, কিন্তু টাকা দিয়ে সব কেনা যায় না। টাকা দিয়ে চরিত্র কেনা যায় না, টাকা দিয়ে বিশ্বাস কেনা যায় না, টাকা দিয়ে মরাল কেনা যায় না, টাকা দিয়ে ম্যানার্স কেনা যায় না, টাকা দিয়ে ক্লাস হওয়া যায় না, টাকা দিয়ে ইন্টিগ্রিটি ডেভেলপ করা যায় না, টাকা দিয়ে প্রেম, ভালোবাসাও কেনা যায় না। সুতরাং টাকার পেছনে তো আমরা ছুটি, সময়ের পেছনে ছোট, জীবনের পেছনে ছোট। এবং সময়কে ধরে রাখার জন্যে সময়কে ইউজ করার প্রয়োজন। শরীফকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন আমাকে আনিসুল হককে কেন? তো বললো আপনি তো একটা বিরাট মানুষ। আমি বললাম হ্যাঁ, আমি ওজনে অনেক বড়, সাইজেও অনেক বড়, সুতরাং সে হিসেবে নিশ্চয়ই বিরাট মানুষ। কর্মক্ষেত্রে আমি খুব বড় কিছু নই। তারপরও বলল যে আমাদের এখানে যে তরুণরা আছে, আপনার জীবনের অল্প কিছু বলেন, এবং তার মাঝ থেকে যদি তারা কোনো কিছু খুঁজে পায় এই তরুণরা, তাহলে সেটি আমাদের জন্যে অনেক পাওয়া হবে। যেমনি করে প্রেমা বলল যে কিছু এনার্জি দেন আমাদেরকে। আজকে নাকি অনেকে বলে গেছে যে এনার্জি কম হয়ে যাচ্ছে। জীবনের এনার্জি, লাইফ ইজ নট এ রেস, এর কোনো ব্যাক স্পেস নেই, ডিলিট করা যায় না। একবার যদি সামনের দিকে এগিয়ে যাই, আবার পেছনে কম্পিউটারে বসে যেরকম ব্যাক স্পেসে যাওয়া যায়, লাইফে তেমনি কোনো ব্যাক স্পেসে যাওয়া যায় না। সুতরাং তোমরা যারা
এই এখানে 2-3 জন ছাড়া তোমরা যারা এখানে বসে আছো আজকে সারাদিন অনেক কিছু শুনছো অনেক ভালো ভালো বক্তার কাছ থেকে, তোমাদের তো একটি স্বপ্ন আছে। আমরা বলি মানুষ স্বপ্নের চেয়েও বড়। সাইদ স্যার বলেন মানুষ স্বপ্নের সমান বড়, স্বপ্নের চেয়েও বড়। আসলে মানুষ স্বপ্ন যদি ঠিক মতো দেখে তখন মানুষ স্বপ্নকে পেরিয়ে যায়। আবুল কালাম সাহেব, ইন্ডিয়ার যিনি প্রেসিডেন্ট, ওনার কথা তো তোমরা শুনেছ। উনি কি বলেন? উনি বলেন রাতের স্বপ্নে নয়, দিনের স্বপ্ন দেখো। আর যদি তুমি দিনের স্বপ্ন দেখো তাহলে তুমি দিনের স্বপ্নকে জীবনের স্বপ্নের সঙ্গে, জীবনের রঙের সঙ্গে মিশিয়ে তোমার রঙে রং করতে পারবে। সেই স্বপ্ন দেখার সময় এখন তোমাদের। আমাকে প্রায় বলা হয়, আমি কিন্তু আমি এভাবেই বলি যে আমার জীবন এরকম তোমাদের মতো জীবন শুরু হয়েছিল। অনেক কিছু বড় হয়ে গেছি এটি ভেবে নিও না, অনেক বড় হওয়ার মতো কিছু হয়নি। তবু জীবন যুদ্ধে চলতে চলতে একটি জায়গায় এসেছি যখন কেউ কেউ চেনে, অথবা কিছু কিছু ইনস্টিটিউশনের দায়িত্ব পেরিয়ে এসেছি। মধ্যবিত্ত বাবা, চাকরি করতেন। একটা সময় ছিল যখন ভাবেনি যে সব ছেলেকে পড়াশোনা করাতে পারবেন। 4 ভাই 1 বোন। পড়াশোনা করেছিলাম, ইকোনমিক্সে মাস্টার্স অনার্স করেছি, কিন্তু জীবনের অনেকগুলো বছর বেকারও থাকতে হয়েছে। আজকে এই যে তোমাদের হাত ধরে তোলা, এই যে নর্থ সাউথের মতো ইউনিভার্সিটি, এই যে অন্যান্য ইউনিভার্সিটি যারা তোমাদেরকে ধরে ধরে, এই যে ব্র্যান্ড ফোরাম যারা তোমাদেরকে ধরে ধরে শেখাচ্ছে, আমাদের হাত ধরে তোলার কেউ ছিল না। আমরা নিজের মতো করে বড় হবার চেষ্টা করেছি, ঠেকেছি, শিখেছি, ঠেকেছি, শিখেছি। কিন্তু এই জীবনের পথ চলায় অনেক এক্সপেরিয়েন্স হয়েছে। জীবনকে এখন উপর থেকে দেখতে পারি, নিচ পর্যন্ত দেখতে পারি। সেই জায়গাটিতে যে আমি একটি কথা সব সময় স্পষ্ট করে বলতে চাই, তোমার চেয়ে আমি কোনোভাবেই উন্নত কোনো জীবন নিয়ে শুরু করিনি। তোমার চেয়ে আমি বা আমরা, যাদেরকে তোমরা পাশে দেখো, যাদেরকে তোমরা সামনে দেখো, যাদেরকে তোমরা কি বলে না রোল মডেল হিসেবে দেখো, তারা কেউই তোমাদের চেয়ে ভালো জীবন, অনেকেই, বেশিরভাগ 99% ভালো জীবন শুরু করেনি। তারা জীবনকে গড়ে নিয়েছে, তারা জীবনের জন্য যুদ্ধ করেছে। আনিসুল হককে যদি আজকে এখানে বক্তৃতা দেবার যতটুকু যোগ্যতা নিয়ে এখানে দাঁড়িয়েছে, প্রত্যেকটি ছেলে তোমরা, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ ক্যান গো মাচ মোর, মাচ মোর। You have only one life to lead. Love it. Dream it. Hold the life. জীবনে চলতে গেলে জীবনের সঙ্গে অনেক কম্প্রোমাইজ করতে হয়। জীবনে কত দ্রুত কোথায় যাবে সেটি বড় কথা নয়, যে আমাকে কালকেই পৌঁছতে হবে, আমাকে কালকেই অস্কার পেতে হবে। কোথায় যাবে সেটি আগে ঠিক করো। সেই যাবার পথে নিজের স্বপ্ন দেখার চেষ্টা করো। সেই যাবার পথ কখনোই সুমধুর নয়, বা কখনোই বলে না যে গোলাপে অনেক কাঁটা আছে, কিন্তু আলটিমেটলি তুমি গোলাপের কাছে ছুটে যাই। আলটিমেটলি প্রেমিকার হাতে আমি ওই গোলাপটি তুলে দেই, কাঁটাকে সরিয়ে। এবং জীবনেরও অনেক কাঁটা আছে। সেই কাঁটা তোমার আমার, আমরা যারা এই সব মধ্যবিত্ত সমাজের মানুষ, মধ্যবিত্ত যুদ্ধ করে আমরা বড় হয়েছি, সেই কাঁটা সরিয়ে সরিয়ে আস্তে আস্তে জীবনকে গোলাপের জায়গায় নিয়ে যেতে হবে। এবং এটি সম্ভব। এর সঙ্গে কিছু কুসংস্কার আছে আমার নিজের, যে কুসংস্কার থেকে আমি সরতে পারি না। একটু আগে প্রেমা বলছিল এখানে বসে যে আমার মার সঙ্গে আপনার মার পরিচয় ছিল। তার মার নাকি আমার খুব ফ্যান হওয়ার যে সময়টি ছিল তখন তোমাদের জন্মই হয়নি, যখন ওই প্রেমার মারা আমার ফ্যান ছিল। ও ফ্যান আছে, ও ক্রাশ ছিল। আমি শব্দটি
ঢাকা ইউনিভার্সিটির পথে কেউ হেঁটেছো? এখনো আমরা হাঁটতাম। তালিটা শুনে গল্পটা মনে হলো। সকালবেলা আসার সময় গল্পটা আমি বলি অনেক জায়গায়। এখনো দেখবে দূরে ওই যে ওখানে অনেক লম্বা লম্বা গাছ আছে, একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। দূর থেকে তাকিয়ে দেখো দুজনেরই ঠোক একই রকম নড়ে। কি বলে? একজন আরেকজনকে বলে আমি তোমাকে ভালোবাসি, আরেকজন বলে আমি তোমাকে আরো বেশি ভালোবাসি, এবং দুজনেই জানে যে দুজনে মিথ্যা কথা বলছে। তো প্রেমা তখনও বলেছে ক্রাশ ছিল, তো সত্য বলছে না মিথ্যে বলছে এটা না জেনে আমি বললাম যে ফ্যান ছিল। হ্যাঁ, এক সময় অনেক ফ্যান ছিল, যখন তোমাদের জন্ম হয়নি। শুনেছি এরকম একটা প্রোগ্রাম বন্ধ হওয়ার পরে নাকি স্ট্রাইক হয়ে গিয়েছিল। শুনেছি 20-25 জন মেয়ে নাকি, শোনা কথা, পেপারে পড়া কথা, প্লেট দিয়ে হাত কেটে লিখেছিল। তো এই জীবন তো সবার থাকে, এই জীবন সবার থাকে, তোমাদেরও আছে। আমাদের একটু গেয় পদ্ধতিতে হয়তো ছিল। হ্যাঁ, যেটা বলছিলাম যে জীবনে যদি সামনের দিকে এগুতে হয়, একটি শক্ত মন্ত্র পেছনে আছে, একটি শক্ত শক্তি পেছনে আছে। আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনে যতটুকু পেয়েছেন, খুব বেশি পাওয়া তা না, তো তার পেছনে যদি সিঙ্গেল একটি শক্তি থাকে, সেটি কি? কেউ বলতে পারে সেটি কি? মার দোয়া। একদম ক্লিয়ার কাট। আমাকে যদি জিজ্ঞেস করা, এখন বুঝবে না, এখন বুঝবে না, যখন মাকে হারাবে তখন বুঝবে। আমার মা নেই, বাবা আছে, 94 বছরের বাবা। আমার মা খুব শিক্ষিত ছিলেন না। যেখানেই যাই আমার একটা নেশা ধরে যায় মায়ের গল্প বলার। সে মা আমার মা, সে মা তোমার মা, সে মা প্রেমার মা, সব মায়ের এক চেহারা। সে মা যত শিক্ষিত হোক আর যত অশিক্ষিত হোক, সে মার একটি চেহারা, একটি আরাধ্য ধন, আমার সন্তান। আমার মার খুব ইচ্ছে ছিল, অনেক খাওয়াতেন মোটা করার জন্যে। মরে গেছে 15 বছর আগে, সন্তান এখনো মোটাই আছে, শুকায়নি। মার গল্প বলতে গেলে হাজার হাজার, প্রত্যেকের জীবনে প্রত্যেকের মার গল্প আলাদা আলাদা করে আছে। তবু আমি সবসময় দুটো গল্প বলি। একটি গল্প বলি একটা সনাতনী মার, একটি গল্প বলি একটি মুক্তিযোদ্ধার মার, একটি গল্প বলি যে মার চরিত্র পৃথিবীর লক্ষ কোটি হাজার কোটি মায়ের একটি চরিত্র। একটি গল্প বলি, শোনো। 71-এ তোমাদের অলমোস্ট কারোরই জন্ম হয়নি। প্রথম সারিতে আমরা যারা বসে আছি তাদের কজনের জন্ম হয়েছিল। এই 71-এ আমি স্পেসিফিক ডেটটি ভুলে গেছি, খুব সম্ভব অগাস্টের 15 তারিখের মতো। বাকের বলে একটি মেয়ে, একটি ছেলে, কে জানো এই গল্পটি? পড়নি তোমরা? আজাদ, আজাদ, নট বাকের না, আজাদ। আজাদ বলে একটি ছেলে, ইয়াং ছেলে ধরা পড়েছে। শরীফ জানে না, রমনা থানায়। মাকে খবর পাঠানো হয়েছে। মধ্যবিত্ত সংসারের মা, পাগল হয়ে গেছে, বাচ্চা কোথায় আজকে এতদিন। ছুটে গেছে রমনা থানায়। বাচ্চার রেল কি বলে, গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। কান্না, মার কান্না, বাবা সন্তানের কান্না। তো আজাদ বলে, মা আজকে 4 দিন থেকে ভাত খাইনি, আর এই যে বিছানা, এবড়ো থেবড়ো মাটি, এখানে আমি ঘুমোই। মা ছুটে গেছেন বাইরে ভাত আনার জন্য। 3 ঘন্টা পর মা এসছে সন্তানের জন্য ভাত নিয়ে। যে মা 4 দিন ভাত খায়নি, যে সন্তান, আজাদকে আর পাওয়া যায়নি। পাওয়া যায়নি তো পাওয়াই যায়নি, আজাদ আর নেই। 15 বছর পর সে মা মারা গেছে। এই 15 বছর সেই মা একটি ভাতও খায়নি। কেন? তার আজাদ ভাত খায়নি সেজন্য। এই 15 বছর মা তার খাটে ঘুমোয়নি, কারণ আজাদ ঘুমোতে পারেনি সেই জন্য। এই মা সবার মা। এই মাকে যখন আমরা না হারাই,
তখন পর্যন্ত আমরা মার শক্তি বুঝি না, আমরা যারা হারিয়ে ফেলি তারা বুঝি। আমি আমার মায়ের ফুয়ের উপর অনেক ডিপেন্ড করতাম, এখন অবশ্য বউয়ের ফুয়ের উপর ডিপেন্ড করি। বউয়ের ফুয়ের গল্প বলবো একটা। এখনো তোমরা কে কোন মা ফু দেয় না আমি এটা জানি না। হ্যাঁ, সারা রাত কোরআন শরীফ পড়ছে। উনি দেখতে ছোট বেটে খাটো ছিলেন, তো আমি শবে বরাতের দিন বলতাম তুমি খাটের উপরে বসো, তো প্রথম প্রথম বুঝতে পারতেন না। তো খাটের উপরে বসলে পাটা ঝুলতো, আমি নিচে শুতাম গায়ের উপরে পা। তো বলে বুঝছি আমার কোনো দোয়া, আমার আর কোনো সওয়াব থাকবে না, সব সওয়াব তোমার মধ্যে যাবে। তো এই মায়ের ফুয়ের উপরেই জীবন বাঁচায়। একটি গল্প আমার খুব আমাকে নাড়ায়। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই, এই গল্পটি তোমরা শোনোনি, কিন্তু অনেকে সব জায়গায় আমি ও শুনেছে। আমি যখন কি শুনিনি, বুঝিনি, ইউটিউবে আছে, সবাই দেখেছে? ও তুমি একা দেখেছো? না, এটা আমরা ফ্রেন্ড সার্কেলে অনেকে মিলে আপনার এই লেকচারটা দেখেছিলাম। আপনি এখন যেটা বলতে চাচ্ছেন ম্যাট্রিক পরীক্ষা আপনি অসুস্থ ছিলেন এবং আপনার আম্মা আপনাকে ফু দিয়ে দেয়, জাস্ট এটা এবং আগের যে লেকচারটা দিয়েছিলেন টোটাল মানে ইভেন্ট দুটোই আছে এক্স্যাক্টলি। তাহলে বন্ধ করে দেবো না? অনেকে শুনেনি। মানে আমার কমন পড়ছে। ডেমোক্রেটিক কান্ট্রি, ইয়েস অর নো? বলি, তাও বলতে মজা লাগে, মার গল্প করতে কার না মজা লাগে। আচ্ছা, আরেকটা বলবো যেটা তুমি শোনোনি। কোথায় ছিলাম? ইউটিউবে আছে, দেখে নিতে পারো। ও, তো ম্যাট্রিকের আগের সন্ধ্যায়, এরপরে আর বলবো না। আচ্ছা, ম্যাট্রিকের আগের সন্ধ্যায় অনেক জ্বর, পরের দিন সকালে উঠতে পারি না। তো মা হাত ধরে বললেন যে চলো, পরীক্ষা তো দিতে হবে। গেলাম, 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টায় দিলাম, বেরিয়ে আসলাম। তো বললো কেমন হয়েছে পরীক্ষা? ভালোই হয়েছে মনে হয়। আমি বললাম না, পাস হবে না, কিছু দেখিনি কোশ্চেন। তো বললো পাস হয় কততে? আমি বললাম 33-এ। তো বললো উত্তর দিয়েছো কত? আমি বললাম 34-এ। বললাম তোমার ফুয়ে তো আর কোনো কাজ হবে না। তো বলে আসো দেখি ফুয়ে কাজ হয় নাকি। পাশে বসলেন, নামাজ পড়লেন, ফু দিলেন। আনিসুল হকের জীবনে ওই ফু অনেক কাজ হয়েছে। 34-এ 34 পেয়েছি। আর না, এটা একটা শক্তি, আলাদা একটা শক্তি। সেতারার গল্প শুনেছো তুমি? সেতারা, সেতারা বেগম। আমরা তখন টেলিভিশন করি, ন্যাচারালি বাংলাদেশে একটি টেলিভিশন সবাই দেখে। আনিসুল হক তখন তরুণ, লোকজন চেনে, একটু একটু পপুলার। কোন সালে? স্বাধীনতার প্রায় 11 বছর পর, তার মানে 82 সালে। আমরা একদিন স্টুডিওতে রেকর্ডিং করছি। একজন অভিনেত্রী, খুব বড় অভিনেত্রী নয়, কিন্তু জীবন চলে তার অভিনয় দিয়ে। কারণ তার জীবনের একটি সম্বল ছিল তার সন্তান। যে সন্তান তাকে চালাতো, যে সন্তান মাকে কোনো কাজ করতে দিত না, যে সন্তান মাকে হাত তুলে দিয়ে খাওয়াতো, সেই সন্তান 71-এর পরে আর নেই। মা তখনও অভিনয় করত, 71-এর আগেও, তখন টেলিভিশন হয়েছে। কিন্তু মা আর আশা ছাড়ে না যে তার সন্তান আসবেই। 82 বোধহয় তখন, বা 83। আমরা একটি নাটকের পর্ব শুরু করব ঠিক করেছি। সিতারা বেগম তার নাম। ঝাড়ু দিচ্ছে একটি পাশ। অভিনয়টি হলো ঝাড়ু দেওয়ার অভিনয়। এমনিভাবে একটি বই খোলা, হঠাৎ করে চিৎকার করে উঠলো, আমার বাচ্চাকে আমি পেয়েছি, আমার বাচ্চাকে আমি পেয়েছি। আমি আজকে 12-13 বছর আমার এই বাচ্চার জন্যে অপেক্ষা করছি। আমরা বইটি হাতে নিলাম, দেখলাম একটি ছবির মধ্যে ক্রস দেয়া আছে, তার বাচ্চার নাম। খুব শিক্ষিত না, পড়ার সময় পাননি, কিন্তু সেখানে দেখলাম যে লেখা আছে অমুক দিন অমুক রণাঙ্গনে
তার নাম ছিল বাকের। সেতরা বেগমের ছেলে বাকের হারিয়ে গেছে। এটা আমাদের মনে পড়ে এই জন্যে, তখন মুস্তাফা মনোয়ার ছিলেন জেনারেল ম্যানেজার টেলিভিশনের। আমরা একটি খুব স্পেশাল এপিসোড করলাম সেই মায়ের জন্যে। সমস্ত স্টুডিও সাজালাম, লাল রং করলাম স্টুডিওতে, পতাকা দিলাম সমস্ত বড় স্ক্রিনে, মাকে বসালাম পাশে। একদিন পর বোধহয় আমাদের সমস্ত শিল্পীদের আমরা ডাকলাম, মায়ের গল্পটি বললাম, এবং সেদিন তাকে আমরা বললাম যে তোমার সন্তান আর ফিরে আসবে না। সেদিন থেকে সেতারা বেগম তার অভিনয় ছেড়ে দিলেন। উনি বললেন, আমি শুধু অভিনয় করতাম, আমার সন্তান যদি কখনো স্ক্রিনে দেখে বুঝতে পারে যে আমি বেঁচে আছি, আমি সেজন্যেই বেঁচেছিলাম। আজকে যখন আমি জানি আমার সন্তান নেই, আমার আর পর্দায় যাবার কোনো কারণ নেই। এই হলো মা। সুতরাং আমি এই গল্পগুলো এই জন্য বললাম, তোমরা যারা আজকে এই 19-এর বয়স অথবা 20-এর 24-এর গোড়ায়, আমরা বিশ্বাস থেকে বলছি, তোমার মা বাবার স্বপ্ন, মায়ের দোয়া সবচেয়ে বড় শক্তি। মানুষ তার সারাটি জীবন স্বপ্ন দেখে, এখনো স্বপ্ন দেখে। তুমি প্রতি মুহূর্তে স্বপ্ন দেখছো, কখনো সচেতনভাবে, কখনো অচেতনভাবে। আমার আমার বাবার বয়স 94। 1 বছর আগে উনি সেন্সলেস হয়ে গেছিলেন 29 দিনের জন্য। উঠে বললেন, আমাকে একটু দেশের বাড়িতে নিয়ে যাওয়া যায় না? তার মানে কি? তার মানে ওই 29 দিন উনি হয়তো স্বপ্ন দেখেছেন যে উনি দেশের বাড়িতে যেতে চান। ওনার এক সময়ের স্বপ্ন ছিল ওনার ছেলে মেয়র হবে। তা আমি তো মেয়র প্রথমে হতে চাইনি। তো আমি যে বলার পরে বলে যে তোমার মায়ের সঙ্গে কথা বলে এসো। মা তো মরে গেছে 15 বছর আগে। আমি বুঝেছি যে পুরা বোধহয় আগের দিন রাত্রে মাকে স্বপ্ন দেখেছে বুড়ি। তো মায়ের সঙ্গে কথা বলে আসা, তারপর বলল, আমার ইচ্ছা তুমি মেয়র হও। তার মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় যেই লোকটার বয়স 94 বছর, যে লোকটা মরে যাবে হয়তো কদিন পরে, সেই লোকটাও জীবনের স্বপ্ন দেখে। আর তোমাদের জন্য তো সমস্ত পৃথিবী স্বপ্নময়। পৃথিবীর সমস্ত স্বপ্ন তোমাদের মধ্যে আছে। আনিসুল হকের মতো মধ্যবিত্ত একটি ঘরের ছেলে যদি বিজিএমের প্রেসিডেন্ট হতে পারে, অথবা এফবিসিসিআই প্রেসিডেন্ট হতে পারে, অথবা সার্ক চেম্বার বা মেয়র হতে পারে, তাহলে এই যে আধুনিক সভ্যতার তোমরা যেই ফসল, আধুনিক শিক্ষার তোমরা যেই ফসল, আমাদের হাত ধরে তো কেউ টেনে এনে বলেনি আজকে এখানে ব্র্যান্ড শরীফের মতো এই ব্র্যান্ড আমাদেরকে কেউ শেখায়নি, অথবা প্রেমার মতো কেউ এখানে দাঁড়িয়ে বক্তৃতা দেয়নি। আমাদেরকে অনেক যুদ্ধ করে নিজেদের মধ্যে এগিয়ে যেতে হয়েছে, বন্ধুর হাত ধরে, ফ্যামিলির হাত ধরে। ফ্যামিলি মানেই কিন্তু ব্লাড নয়। ব্লাডের সম্পর্কটাই জীবনের সবচেয়ে বড় নয়। সম্পর্ক হলো কে তোমাকে হাত ধরে আনছে, কে তোমাকে বন্ধুর মতো টানছে। অন্ধকারে বন্ধুর সঙ্গে হাঁটা ভালো, আলোয় একলা হাঁটার চেয়ে। সেই বন্ধুকে জীবনে চেনে নিয়ে বন্ধুকে আত্মার সম্পর্কে বন্ধু বানাতে হবে, ফ্যামিলি বানাতে হবে। সেই ফ্যামিলির মধ্য থেকেই তোমাকে, আমাকে, সবাইকে শক্ত হতে হবে। সহজভাবে বলি, অনেকক্ষণ কথা বলে ফেলেছি। নিজের জীবনে যদি নিজেকে গড়তে যাও, নিজেকে ডিসিপ্লিনড হতে হবে। জীবনে ওঠার জন্যে কোনো এলিভেটর নেই, ধম করে জীবন উঠে যাবে। ইউ হ্যাভ টু রাইড এভরি স্টেয়ার্স। জীবনের প্রতিটি সিঁড়ি একটি একটি করে উঠতে হবে। হঠাৎ করে যদি আমি এলিভেটরে উঠে গেলাম, কিছু লোক আছে আজকে রাতে কোনো কিছু নেই, কালকে সকালেই অনেক কিছু, তেমনি জীবন থাকে না। জীবনের ভিত্তিটা তেমনিভাবে প্রতিষ্ঠিত হয় না। সুতরাং জীবনের প্রত্যেকটি স্টেয়ার্সকে আস্তে আস্তে বেরোতে হবে।
সেই প্রেরণের রাস্তা হলো নিজেকে তৈরি করা। এই তৈরি করার অনেক অধ্যায় আছে, চাইলে আমরা যে কেউ 2 ঘন্টা 4 ঘন্টা বলতে পারবো। ছোট করে বলি, ধরো তুমি যদি চাকরিই করতে চাও, আমরা একজন এমপ্লয়ার, আমরা অনেক চাকরি দেই। আমার প্রথম চয়েস হবে তোমরা প্রত্যেকে এন্টারপ্রেনিয়ার হও, জীবনে চাকরি দেওয়ার জন্য তৈরি হও। সেই স্বপ্ন দেখে যদি সেই স্বপ্নের পেছনে অল্প অল্প করে ছোট প্রত্যেকটি মানুষ এখানে, ইটস হিউম্যান বিইং, ইটস হিয়ার, ইটস নট ইন ইউর মানি, ইটস নট ইন ইউর ফ্যামিলি, ইটস হিয়ার অ্যান্ড হিয়ার। নিজেকে যদি শক্ত করে ধরতে পারো, মানুষের জীবনে শরীরের ওজন কিন্তু সবচেয়ে বড় ওজন নয়, সবচেয়ে ভারী হলো ইগো, এবং সেই ইগো মানুষকে ধ্বংস করে দেয়, সেই ইগো মানুষকে তুলে নেয়। সেই ইগোকে যদি স্ট্রাকচার করতে পারো, সেই ইগোকে যদি নিজের স্বপ্নের সঙ্গে, বাবার স্বপ্নের সঙ্গে, মায়ের স্বপ্নের সঙ্গে মিলিয়ে সৎভাবে সামনের দিকে যেতে পারো, প্রত্যেকটি ছেলে মেয়ে তোমরা জীবনে যেই স্বপ্ন দেখো, সেই স্বপ্ন পাওয়া শক্ত কিছু নয়, সেই স্বপ্ন তোমার হাতের মধ্যে। তুমি কি পছন্দ করো? তুমি পছন্দ করো যে যখন তুমি কাউকে কথা বলবে, সে খুব মনোযোগ দিয়ে শুনবে, ভালোবেসে শুনবে। তার মানে কি দাঁড়ালো? সে কিন্তু একই জিনিস তোমার কাছে এক্সপেক্ট করে। সে যখন কথা বলবে তখন তারটা মনোযোগ দিয়ে শুনবে, তারটা ভালোবাসা দিয়ে শুনবে। এই যে অন্যকে শোনার অথবা অন্যকে শোনানোর যে শক্তি, এই শক্তি কিন্তু তোমাকে নিজের মধ্যে যদি আনো, তাহলে আস্তে আস্তে তুমি তোমার যেই বলয়, সেই বলয়টিকে অনেক শক্তভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। সুতরাং আমি বলি যে কি হয়ে কোত্থেকে শুরু হলো সেটা খুব বড় কিছু নয়, কি করে নিজেকে তৈরি করলে সেটা বড় কিছু। জীবন একটা ক্যামেরা, ক্যামেরায় আজকে এখানে একটা ভালো শট নেই, খুব ভালো, খুব জোরে মানে আনইজি শট নেই, এটা অস্পষ্ট, ভালো শট নেই তো আরেক জায়গা থেকে আরেকটি ভালো শট নেই। নিজের জীবনকে সেভাবে ফোকাস কর। 1 নাম্বার যেটা বলেছি, মা বাবার দোয়া, ঠিক আছে, কিপিং অ্যাপার্ট। 2 নাম্বার, ড্রিম ইয়োরসেলফ, নিজের সঙ্গে কথা বলো। বড় বড় কথা জীবনে, বিরাট বিরাট কথা বললাম, তার চেয়ে নিজের সঙ্গের ছোট ছোট কথাগুলো নিজেকে অনেক শক্ত করে তৈরি করার চেষ্টা করে। অনেক ব্যস্ত, তার মধ্যে 15 মিনিট চোখ বন্ধ করে নিজেকে ভাবো, নিজের স্বপ্নের কথা ভাবো। ফিক্স ইউর লাইফ, ফিক্স ইউর টার্গেট, ফিক্স ইউর ডেস্টিনেশন, প্ল্যান ইউরসেলফ। আমরা যেখান থেকে উঠে এসেছি, আমাদের জীবনে যত যুদ্ধ, প্রত্যেকের বাবা মা কোটিপতি নয়, সবার বাবা মাই আমাদের মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত, কষ্ট করে এইসব ভালো ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। আমরা যে জায়গা থেকে উঠে এসেছি, সেখান থেকে নিজেকে বড় করার একটাই উপায়, সেটা হলো স্ট্রং ডিটারমিনেশন। শুধু বই পড়লে এগোতে পারবে না, শুধু নিজের পড়া পড়লে এগোতে পারবে না, আশেপাশের সমস্ত পড়া পড়ো। শুধু ভালো ছাত্র হলে জীবনে দাঁড়ানো যাবে না, ভালোর সঙ্গে অভালোকেও মিশাতে হবে। তার মানে নিজে শুধু বুকিশ না হয়ে অন্য সবার সঙ্গে মিশতে হবে, সমাজকে বুঝতে হবে। আর তার সঙ্গে হলো ফিক্স ইউর ডেস্টিনেশন। আমি আগেই বলেছিলাম যে জীবন একটি, জীবনের স্বপ্ন অনেক, চলার পথের অনেক রাস্তা, অনেক শাখা প্রশাখা। কোন শাখায় যাবে, কোন রাস্তায় যাবে, সেটি তুমি, তোমার পরিবেশ, তোমার মা, তোমার বাবা, তোমার গার্জিয়ান, তোমার ভাই, সবাই মিলে সাহায্য করে এই জায়গা থেকে। আজকে এভাবে বলি, আমার কাছে শুনে রাখো আবারও, আমাদের মতো এই মধ্যবিত্তের ছেলেরা যদি এখানে দাঁড়ানোর সম্মান অর্জন করতে পারি, পৃথিবী জয়ের সমস্ত উপাদান তোমাদের প্রত্যেকের মধ্যে আছে, এবং সেই পৃথিবী জয়ই আমরা তোমাদের কাছ থেকে আশা করি। স্মাইল অ্যান্ড লেট আদার স্মাইল।
স্মাইল অ্যান্ড সাইলেন্স। জীবনে যদি সমস্যার সমাধান করতে চাও, হাসো, আর সমস্যাকে যদি এড়াতে চাও তাহলেও হাসো, সাইলেন্স, চুপ করে থাকো। সুতরাং চিয়ারফুল হও। আমরা বলি, একটু আগে বলছিলাম, আমি চাই তোমরা সবাই এন্টারপ্রেনার হও, কিন্তু তোমরা যদি আজকে কেউ চাকরি করতে যাও, প্লিজ মাইন্ড ইট, আজকে এই বাজার খুবই কম্পিটিটিভ বাজার। আমরা যারা চাকরি দেবার সঙ্গে সংযুক্ত, আমরা হয়তো একটি চাকরির জন্যে 5,000 অ্যাপ্লিকেশন পাই, আমরা 1,000 অ্যাপ্লিকেশন রাখি। তার মানে কি? তার মানে হলো ওই অ্যাপ্লিকেশনগুলোতে, ওই বায়োডাটা লেখাতে এমন কিছু আছে যাতে তুমি বা সে তার কাছ থেকে আলাদা। এই 1,000 অ্যাপ্লিকেশনের মধ্যে হয়তো আমাদের কাছ থেকে আসতে আসতে 20 জন আসে। তুমি যদি সেই 20 জনের একজন হও, মনে রাখবে, যিনি তোমার ইন্টারভিউ বোর্ডে বসে আছেন, তুমি যখন দরজায় দাঁড়িয়েছ, তুমি যখন বায়োডাটাতে লিখছো, আমরা বায়োডাটায় কিভাবে সাইন করলো, সোজা সাইন করলো না বাঁকা সাইন করলো, ফুল স্টপ কি মাথার আগায় দিল নাকি একটি ওয়ার্ড কাটলো উপরে। আমার সামনে আজ পর্যন্ত কোনো বায়োডাটা আমি অ্যাকসেপ্ট করিনি যেখানে কোথাও সাদা কালি লেখা লাগানো আছে, যেখানে কোথাও একটি ওয়ার্ড লাগানো আছে, কাটা আছে, অথবা যেখানে কোথাও অ্যাপ্লিকেশনের নিচে সাইন দেওয়ার পরে দুটো দূরে যে আরেকটি একটু দাগ দিয়ে দিলাম একটু। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ফর এ গুড ক্যান্ডিডেট। এ ক্যান্ডিডেট, আমি যদি কোনো ডিসিশন নেই, আমার মতো সব এমপ্লয়াররাই ডিসিশন নেয়, 50% আমরা ডিসিশন নিয়ে নেই যে এই মুহূর্তে সে আমাদের ঘরের দুয়ারে দাঁড়ালো, দরজায় ঢুকছে, কিভাবে আসছে, নিজেকে কিভাবে উপস্থাপিত করছে, কিভাবে কি তার ম্যানার্স, আমার সামনে আসছে, বসছে, কথা বলছে, এর মধ্যে কিন্তু 75% ডিসিশন মেড। তারপরে কথা, তারপরে নলেজ। সুতরাং জীবন এমন একটি প্রতিযোগিতাপূর্ণ ক্ষেত্র, যে ক্ষেত্রে তুমি প্রতিটি মুহূর্ত ইউ আর চ্যালেঞ্জড, প্রতিটি মুহূর্ত ইউ আর জাজড। সুতরাং আজকে এখানে তোমরা সবাই ছাত্র, আমার এটুকু বলার, প্রত্যেকটি কদম নিজেকে তৈরি করো। হেলা খেলা ফেলে যদি তৈরি করো, তোমার কম্পিটিশন কিন্তু আজকে AIUB নয়, তোমার কম্পিটিশন আজকে আরেকটি ইউনিভার্সিটি নয়, তোমার কম্পিটিশন হলো NYU কদিন পরে, তোমার কম্পিটিশন হলো বোস্টন ইউনিভার্সিটি কদিন পরে, তোমার কম্পিটিশন হলো হার্ভার্ড কদিন পরে, তোমার কম্পিটিশন হলো প্রিন্সটন কদিন পরে। সে জায়গা থেকে যদি নিজেকে না দাঁড় করাতে পারো, হারিয়ে যাবে। আর সে জায়গায় যদি দাঁড় করাতে পারো, তোমার চেয়ে শক্ত ক্যান্ডিডেট ও হতে পারে না, কারণ সে তোমারই ঘরের, তোমারই পাশের বাড়ির কেউ, এবং মোটামুটিভাবে একই ধরনের ফ্যাসিলিটি পেয়ে তুমি কিন্তু তৈরি হচ্ছ। তোমার মধ্যে আমাদের স্বপ্ন আছে, তোমার মধ্যে বাবার স্বপ্ন আছে, তোমার মধ্যে দেশের স্বপ্ন আছে, জাতির স্বপ্ন আছে। একটি জাতিকে তোমরা, আগামী জাতিকে তোমরা তৈরি করবে। আমরা অনেক ফ্রাস্ট্রেটেড আজকে অনেক এক্সিকিউটিভদের নিয়ে, আমরা অনেক ফ্রাস্ট্রেটেড আজকে যাদের সঙ্গে কাজ করি। সত্যি কথা বলতে ভালো ইংরেজি লেখে না, সত্যি কথা বলতে ভালো কথা বলে না, সত্যি কথা বলতে নলেজ ইজ ভেরি পুয়ার। ইংরেজি, বাংলাকে তো আমরা ভালোবাসি, বাংলা তো আমার শরীরের অংশ, বাংলা আমার রক্তের গন্ধ, বাংলা আমার স্বপ্নের অধিকার। কিন্তু কম্পিটিশনে থাকতে হলে ইংরেজি শিখতেই হবে, কোনো উপায় নেই এটি ছাড়া। যে যাই বলুন, অনেকে হয়তো আমার পছন্দ করবেন না, কেউ বলবেন যে চায়নাতে তো তারা ইংরেজি জানে না, কেউ বলবেন জার্মানরা কি করে। আমি এখনো চায়না হইনি, আমি এখনো জার্মান হইনি। আমাকে চায়না হতে হলে, জার্মান হতে হলে, আমাকে সেই জায়গায় পৌঁছতে হলে নলেজ ইজ পাওয়ার, নো শর্টকাট ওয়ে অফ লাইফ। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। কোথায় শরীফ? নেই এখানে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, ভেরি অনার্ড। আর এক লাইন বলতে চাই, তোমরাই হয়তো কেউ কেউ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছো আমাকে এবং আমাদের পরিষদকে। আমরা বলছি যে আমরা খুব আন্তরিকতা দিয়ে, বিশ্বাস দিয়ে এবং সততা দিয়ে কাজ করছি
এই শহরটিকে বদলে দেওয়ার জন্য। আরেকটা গল্প বলতাম, ও তো আমার সব গল্প দেখে ফেলেছে। তোমরা গল্প তো কখনো নতুন নতুন হয় না, গল্প পুরনোই থাকে, এই জন্যই এর নাম হলো গল্প। যখন এটা পুরনো হয় তার পরের দিন এটাকে বলা হয় গল্প। এর গল্প শুনেছো? ওই যে আমি বলেছিলাম যে ময়লা সরিয়ে নেওয়ার গল্প, কুকুরের গল্প, শোনোনি? কি বলে? 1 মিনিটে আমার মনে হয় অনেক বেশি বলে ফেলেছি, আই শুড স্টপ। ইজ ইট ওকে? অ্যাকশন এইড থেকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল, সেখানে আপনি কুকুরের গল্পটা দিয়েছিলেন। কোন গল্পটা? কুকুরের যে গল্পটা আপনি বলতে যাচ্ছেন, আমি পুরনো করে দিতে চাচ্ছি না। আমি অ্যাকচুয়ালি আপনার অনেক বড় ফ্যান, এবং আপনার কথা লেকচার হলে আমি ঢাকায় থাকলে আমি মিস করি না। চিন্তা করো, একটা তো ফ্যান পাওয়া গেল, আমাদের মেয়ে প্রেমার মায়ের মতো না। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো তোমরা সবাই আমাদের স্বপ্ন, তোমরা সবাই আমাদের ভবিষ্যৎ, তোমরা সবাই আমাদের শক্তি। সময় বয়ে যায় পানির মতো, নদীর পানি একবার যদি বয়ে যায় তাকে, ওই পানিটাকে আর কখনো ছুঁয়ে কাছে আনা যায় না। সুতরাং নদীর পানি প্রতিদিন বইছে, আজ পেরোলে কাল, কাল পেরোলে পরশু। আমার জন্যে যেমন 2 দিন চলে গেল, আমার তো আর বেশি স্বপ্ন দেখার নয়, তোমাদের জন্য কিন্তু 2 দিন নয়, 200 দিন। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ইউজ এভরি মিনিট। থ্যাংক ইউ। We are very much thankful to our Honorable Dhaka City, Uttar City Corporation Mayor for his energetic speech and his support. Thank you for being with us, and I request Mr. Anisul Haq to receive the small token of appreciation from Nazia Andalif Prima, Director, Bangladesh Brand Forum. And now, I would like to invite on stage someone who is a singer and a composer at the same time. He is one of the most renowned faces of Bangladeshi musical band, Miles. Please put your hands together for Shafin Ahmed.